ধারা 408। দেখেন, এই 408 ধারাতে আমরা কি করেছি? 408 ধারাতে আমরা পেয়েছি এরকম যে সেখানে আমরা দেখেছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ডাদেশ দেয়, এর বিরুদ্ধে আমরা আপিল করব দায়রা জজের কাছে। যদি সেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেয়, তাহলে কোথায় যাব? মহানগর দায়রা জজের কাছে যাব। আপিলটা তখন মহানগর দায়রা জজের কাছে যাবে। আমরা ধারা 9-তে যাই। ধারা 9-তে গিয়ে আমরা দায়রা আদালত দেখেছিলাম, রাইট? মনে পড়ে কিনা? দায়রা আদালতে আমরা তিনজন জজকে দেখেছিলাম: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর হচ্ছে যুগ্ম দায়রা জজ। তাহলে দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ সেম। আমরা তো এখন পড়তেছি কি দায়রা জজের কাছে আপিল যাবে, রাইট? অ্যাপিলেট কোনটা? আপিল আদালত কোনটা? দায়রা জজ। আছে 408-এ, 408। যুগ্ম দায়রা জজ 5 বছর বা 5 বছরের কারাদণ্ড দিলে, 5 বছরের কম কারাদণ্ড দিলে আপিল যাবে দায়রা জজের কাছে। কোথায় যাবে? দায়রা জজের কাছে। এবার 410 ধারায় আসি। তাহলে দায়রা জজের কাছে কখন কখন আপিল যায় এটা আমরা দেখলাম। 410-এ গিয়ে দেখবো হাইকোর্ট বিভাগে কখন আপিল যায়। আমরা দায়রা আদালতে যাই, ধারা 9-তে যাই। সেখানে আমরা দায়রা জজ দেখি, অতিরিক্ত দায়রা জজ দেখি, যুগ্ম দায়রা জজ দেখি। প্রথম কথা, ম্যাজিস্ট্রেট আদালত থেকে কখনো হাইকোর্টে আপিল হয় না। এই লিখেন, ম্যাজিস্ট্রেট আদালত থেকে কখনো হাইকোর্টে আপিল হয় না। তার মানে এটা স্পষ্ট, দায়রা আদালত থেকে হাইকোর্টে আপিল যাবে। কোনো ভেজাল আছে? এই দায়রা আদালতের মধ্যে তিনজন আছেন: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর আছে যুগ্ম দায়রা জজ। আমরা যুগ্ম দায়রা জজ পড়ে ফেলছি 408-এ। বাকি থাকে কি? দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ হচ্ছে রায় দিলে আপিল যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। কিন্তু আমরা দায়রা জজের কাছে যখন আপিল করি, তখন সেখানে বলেছিলাম যুগ্ম দায়রা জজ 5 বছর বা 5 বছরের কম কারাদণ্ড দিলে আপিল যাবে কোথায়? দায়রা জজের কাছে। তাহলে বেশি দিলে যাবে কোথায়? জয়েন্ট সেশন জাজ। যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয়, তাহলে অ্যাপিল কোথায় যাবে? হাইকোর্ট বিভাগে। এটা হচ্ছে জজ কোর্ট। 510 ধারা। এবার আসেন, আমি একটু আগে বলেছিলাম ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাইকোর্ট বিভাগে কখনো আপিল হবে না। 408 ধারাতে স্পষ্ট করে বলেছে আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি, আমরা 124 ক ধারাতে চলে যাই, দণ্ডবিধির। দণ্ডবিধির 124 ক ধারাতে কি আছে ভাইজান? সেডিশন বা রাষ্ট্রদ্রোহ। এই সেডিশন বা রাষ্ট্রদ্রোহ অপরাধের বিচার বিশেষ ক্ষমতা বলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারে। তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে যদি সেডিশনের বিচার করে এবং রায় দেয়, সে রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল যাবে হাইকোর্ট বিভাগে। বাট আমরা একটু আগে বলেছি হাই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরাসরি কখনো হাইকোর্টে আপিল যায় না, বাট একটা ক্ষেত্রে যায়,
যদি বিচার করে সেডিশন বা রাষ্ট্রদ্রোহের। তাহলে কোন আদালত থেকে কোন আদালত আপিল যাবে, এটা আমরা 407, 408, 410-এ গিয়ে দেখলাম। 412 থেকে 414। আমরা কি সকল কিছুর বিষয়ে আপিল করতে পারবো? আমরা কিন্তু সকল বিষয়ে কিন্তু আপিল করতে পারবো না। কোন কোন বিষয়ে আপিল করতে পারবো না, এটা 412 থেকে 414-তে বলেছে। লিখেন ধারা 243 যোগ 265 243 যোগ 265 যোগ 412 যোগ 412। ক্লিয়ার? যোগ কত? আরেকবার চারশত বলেন। বারো 243 যোগ 265 মানে 265 প্লাস প্লাস 412। পাপিয়া সুলতানা, 243 ধারা আছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার, রাইট? জি। এর মধ্যে পড়ে 243 এটা বলছে কিনা যে ম্যাজিস্ট্রেট আদালতে আসামি যদি দোষ স্বীকার করে, সে দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে, এটা কি বলছে? গিলটি প্লি। হ্যাঁ, দিতে পারে। এটা বলছে 243। দায়রা আদালতে তাহলে এটা কোন জি। ধারা? দায়রা আদালতে হচ্ছে 265 ও টু চারশো সিক্সটি ফাইভ চারশো ই বারো না, 265 বা 265 ওমো বলে না কি বলে, যাই হোক। তাহলে 243 প্লাস 265 265 যখন দোষ স্বীকার করে, সে দোষ স্বীকারের উপর ভিত্তি করে আদালত কি দিতে পারে? দণ্ড দিতে পারে, শাস্তি দিতে পারে। যদি দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামিকে আদালত দণ্ড বা শাস্তি দেয়, তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। ধারা হচ্ছে 412। ধারা কত? 412। মনে করেন আমি হচ্ছে কোনো একটা মামলার আসামি, আমি সেখানে দোষ স্বীকার করলাম, আমাকে 2 বছরের কারাদণ্ড দিল। প্রশ্ন হচ্ছে আমি সেখানে আপিল করতে পারবো কিনা? আমি সেখানে আপিল করতে পারবো না। আমি যে আপিল করতে পারবো না, এটা কোথায় বলেছে? 412। এটা 412-তে বলেছে। এরপরে দেখেন 414 ধারা আমরা পড়েছি পড়েছি কিনা? 414 কি আমরা পড়েছি? বলেন। না, 414 পড়িনি এখন। চারশো পড়েছি। চোদ্দ আমরা 260 ধারার সাথে মিল রেখে পড়েছি। পড়ার আগে জয় বাংলা বলেন না, এই কারণে ভুলে যান। তাহলে 260-এর সাথে মিল রেখে আমরা 414 পড়েছিলাম। যদি সামারি ট্রায়ালে সংক্ষিপ্ত বিচারে 200 টাকার বেশি জরিমানা না করে, তাহলে আপিল করা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? 417, 417 ক, 417, 417 ক। 417-তে বলছে খালাসের বিরুদ্ধে আপিল। আসামিকে যদি খালাস দেয়, সেটার বিরুদ্ধে আপিল করবে যিনি হচ্ছেন বাদী পক্ষ। 417 কথায় বলেছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ড বলতে কি বুঝি? আমার নামে যারা মামলা করেছে, তারা আশা করেছিল আমাকে 10 বছরের কারাদণ্ড জজ সাহেব দিবেন,
কিন্তু আমাকে কারাদণ্ড দিছে 10 দিনের, তাহলে অপর পক্ষের কি মাথা গরম? তখন তার আপিল করবে। আপিলে গিয়ে বলবে, স্যার, এটা তার জন্য পর্যাপ্ত দণ্ড হয় নাই, সাফিসিয়েন্ট কনভিকশন হয় নাই। 417 কি নিয়ে কথা বলছে? অ্যাপিল ইন কেস অফ অ্যাকুইটাল, খালাসের বিরুদ্ধে আপিল, খালাসের ক্ষেত্রে আপিল কথা বলছে। খালাসের বিরুদ্ধে আপিল আমরা কোথায় করতে পারবো? দুইটা কোর্টে গিয়ে করতে পারবো। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে দায়রা জজ। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর একটা কি? দায়রা জজ। কে কে আপিল করতে পারবে? আচ্ছা ভাই, সিআর মামলা হয় কোর্টে, পাপিয়া সুলতানা, সিআর মামলা হয় কোর্টে। এই সিআর মামলা যিনি বাদী তাকে কি বলা হয়? তার হচ্ছে ফরিয়াদি। বাদী। কমপ্লেনেন্ট বা অভিযোগকারী, ফরিয়াদি বলা হয়। কিন্তু জিআর মামলা যিনি বাদী, থানায় যেটা মামলা হয় সেটাকে কি বলা হয়? কি বলা হয় এখন? পিপি বা পাবলিক অভিযোগকারী। প্রসিকিউটর। পিপি বা পাবলিক প্রসিকিউটর। তার মানে জিআর মামলার ক্ষেত্রে, মানে থানায় যে মামলা হয় সেটার ক্ষেত্রে বাদী হয়ে মামলা পরিচালনা করে পাবলিক প্রসিকিউটর। জিআর মামলায় বাদী হয়ে সিআর মামলায় বাদী হয়ে মামলা পরিচালনা করে অভিযোগকারী বা কমপ্লেনেন্ট। ক্লিয়ার? পুলিশ যখন মামলা করে, কি মামলা? জিআর মামলা। পুলিশ মিঠুন শাহ নামে মাদকের মামলা করলো। সে মাদক মামলা থেকে মিঠুন শাহ খালাস পেল। তো মিঠুন শাহ খালাস পেলে কার মাথা ব্যথা? যিনি পাবলিক প্রসিকিউটর। তখন পাবলিক প্রসিকিউটর কি করবেন? আপিল করবেন, রাইট? আমি একটা সিআর মামলা করলাম আপনার বিরুদ্ধে। সেই মামলায় আপনি আসামি। সেই মামলায় আপনাকে কোর্ট খালাস দিল। তাহলে অভিযোগকারী হিসেবে আমার মাথা গরম। আমি কি করব? এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করব। আপিল করে বলবো যে খালাস আদেশ চলবে না, আসামিকে শাস্তি দিতে হবে। এখন আসেন, আমরা কিন্তু অভিযোগকারী দুইজন পেয়ে গেলাম। পাবলিক প্রসিকিউটর পাইলাম, আর অভিযোগকারী পাইলাম। এই পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে 6 মাসের মধ্যে। কত মাস? 6 মাস। কিন্তু অভিযোগকারী আপিল করবে 60 ডেজ, 60 দিনের মধ্যে। তাহলে খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করবে কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। আর অভিযোগকারী করবে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। অভিযোগকারী তাহলে সিআর মামলায় 60 দিনের মধ্যে, জিআর মামলায় 6 মাসের মধ্যে। ক্লিয়ার? ওকে। এবার আসেন, প্রশ্ন হচ্ছে কোন কোর্টে আপিল করব? ধাপটা মনে রাখবেন। কোর্টটা হচ্ছে 3 স্তর: ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা আদালত, হাইকোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা আদালত, হাইকোর্ট। দায়রা আদালতে আপিল কোর্ট কোনটা? দায়রা জজ। আমাদের টোটাল আপিল কোর্ট কয়টা? টোটাল আপিল আদালত কয়টা? 3টা। 3টা: হাইকোর্ট, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাসের আদেশ দেয়, আপিল করব কোথায়? দায়রা জজের কাছে। দায়রা আদালত যদি খালাসের আদেশ দেয়, আপিল যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। ম্যাজিস্ট্রেটের উপরে দায়রা আদালত, দায়রা আদালতের উপরে হচ্ছে হাইকোর্ট বিভাগ। ক্লিয়ার? এবার 417 কতে আসি। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল।
অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, এখানেও দুইজন দুইজন হচ্ছেন আপিল করবেন, পাবলিক প্রসিকিউটর আর হচ্ছে অভিযোগকারী। কিন্তু এখানে দেখেন সময়ের কোনো পার্থক্য নেই, পাবলিক প্রসিকিউটর পিপি এবং অভিযোগকারী উভয় সময় পাবেন 60 দিন, 60 ডেজ। উভয় 60 দিনের মধ্যে কি করবেন? আপিল করবেন। তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করার সময় সময় সংক্রান্ত কোনো পার্থক্য নাই, সময় সংক্রান্ত কোনো পার্থক্য সেখানে নাই। ক্লিয়ার? কিন্তু আমরা 417 ধারাতে দেখেছিলাম সেখানে কিন্তু সময় সংক্রান্ত পার্থক্য রয়েছে, রয়েছে না বলেন? সময় সংক্রান্ত পার্থক্য সেখানে রয়েছে কিনা? রয়েছে। পাবলিক প্রসিকিউটর পাবে 6 মাস, আর অভিযোগকারী পাবে হচ্ছে 60 দিন। মনে আছে? কিন্তু অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে যখন আপিল করবেন সেখানে সময় নিয়ে কোনো সমস্যা নাই, পাবলিক প্রসিকিউটর পাবে 60 দিন, অভিযোগকারীও পাবে 60 দিন। সমস্যাটা হচ্ছে আদালত নিয়ে। কি নিয়ে? আদালত নিয়ে হচ্ছে সমস্যা। আদালত নিয়ে কি ধরনের সমস্যা? পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে শুধু একটা কোর্টেই মামলা করবে। কয়টা কোর্টে মামলা করবে? সরি, একটা কোর্টেই আপিল করবে। সে একটা কোর্ট কোনটা? সে একটা কোর্ট কোনটা? হাইকোর্ট বিভাগ। একটা কোর্ট কোনটা? হাইকোর্ট বিভাগ। অর্থাৎ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করবে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনে, কিন্তু অভিযোগকারী আপিল করবে কিন্তু অভিযোগকারী আপিল করবে কোন আদালত অপর্যাপ্ত দণ্ড দিয়েছে সেটার উপর নির্ভর করে। যদি অপর্যাপ্ত দণ্ড দেয় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অভিযোগকারী আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। যদি অপর্যাপ্ত দণ্ড দেয় অতিরিক্ত দারা জজ, অভিযোগকারী আপিল করবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ কোন আদালত হচ্ছে এই ইনসাফিসিয়েন্ট পানিশমেন্ট দিতেছে, ইনসাফিসিয়েন্ট সেন্টেন্স দিতেছে, এটার উপরে নির্ভর করবে যে অ্যাপিলটা কোন কোর্টে যাবে। আই কি বুঝতে পারছি? আগামী করল পড়ব ধারা 423, 423, 431, 439, 439 ক, 492, 494, ও 496 থেকে 498, 561 ক, 561 ক ধারা।